আমরা তাহলে আজকের ক্লাসটা স্টার্ট করছি, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আমরা আজকে দেখব হচ্ছে রিডিং প্লাস হচ্ছে আমরা রাইটিংটা দেখব, অ্যান্ড হচ্ছে আমরা দেখব কিছু বেসিক থিংস। সো আমি ফার্স্ট অফ অল বেসিক গ্রামারটা একটু দেখাই, সেটা হলো আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা একটু দেখব। সো কন্ডিশনাল সেন্টেন্স, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ। এখানে তিনটা চার ধরনের, যেমন জিরো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, এই চারটা বিষয়ে আর কি কন্ডিশনাল হয়। সো দেখেন যে চার ধরনের কন্ডিশনাল শিখবো, যেটা জিরো, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। ওকে, সো জিরো কন্ডিশনালটা কি, এর ধারণাটা নেন যে জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয় ফ্যাক্ট, জেনারেল ট্রুথস অথবা সায়েন্টিফিক লজ বোঝাতে। ঠিক আছে, তো যেগুলো সবসময় সত্য সেগুলো হচ্ছে আপনার জিরো কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল একটা স্ট্রাকচার আছে, বাক্যটা বুঝবেন কিভাবে, যে এটা আপনি ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট থাকবে, প্লাস ডট ডট ডট, আবার সিম্পল একটা প্রেজেন্ট টেন্স থাকবে। ঠিক আছে, তো এটা হলো আপনার স্ট্রাকচার, ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, কমা দিয়ে আবার ডট ডট ডট, আপনার কি হবে, আবার সিম্পল প্রেজেন্ট টেন্স থাকবে। যেমন এরকম হতে পারে যে ইফ ইউ হিট আইস, ইট মেল্টস। তাহলে ইফ প্লাস এখানে কি আছে, আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, আবার এটাও কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। সো বরফ গরম করলে এটি গলে, তো এটি একটা সত্য। তো সত্য কোনো বাক্য থাকলে আপনারা কি দিবেন, এটা হচ্ছে একটা আহ, আপনার হচ্ছে যে সত্য বাক্য মানেই হচ্ছে আপনার এখানে সিম্পল। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আর সত্য, সবগুলো সত্য হলো আপনার জিরো কন্ডিশনাল হবে। সো দেখেন, আচ্ছা এগুলো নোট করার প্রয়োজন নেই, এই পিডিএফ গুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন যে এইটার ফাইলের নাম থাকবে হচ্ছে আপনার কন্ডিশনাল সেন্টেন্স নামে পাবেন এই ফাইলটা। সো এখানে দেখেন যে আরও কিছু এক্সাম্পল আছে, দেখলে বুঝতে পারবেন। সো এখানে আমি একটু স্কিপ করছি। সো জিরো কন্ডিশনাল মানেই হচ্ছে সবসময় সত্য হতে হবে, এতটুকু মনে রাখবেন। নট অ্যাবাউট ফিউচার পসিবিলিটিস, নট অ্যাবাউট ইমাজিনেশন। অর্থাৎ এখানে কোনো ফিউচার, কোনো সম্ভাবনা থাকবে না, কোনো কল্পনা থাকবে না। ঠিক আছে, আচ্ছা, এই আপনারা যদি আমাকে শুনতে পান, একটু আমাকে ইয়েস লেখেন তো, কেউ একজন লেখেন। যদি আমাকে শুনতে পান একটু ইয়েস লেখেন। আচ্ছা, হ্যাঁ, তাহলে শোনা যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে, সবাই বলছেন, রাইট। ওকে, সো যারা শুনতে পাচ্ছেন না একটু সাউন্ডটা বাড়িয়ে নেবেন। ঠিক আছে, আমার দিক থেকে ঠিক আছে। এরপরে দেখেন যে ফার্স্ট কন্ডিশনালটা কি। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে আপনার রিয়েল এবং পসিবল ভবিষ্যৎ পরিস্থিতি বোঝাতে হলো ফার্স্ট কন্ডিশনাল। সো এটা হলো আপনার ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট, উইল থাকতে হবে, প্লাস ইনফিনিটিভ একটা বাক্য থাকতে হবে। ঠিক আছে, সো এটি হলো বাস্তব একটা সম্ভাবনা বোঝাতে গেলে আপনার এই ফার্স্ট কন্ডিশনাল ইয়ে হবে। সো এখানে ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে রিয়েল অ্যান্ড পসিবল ফিউচার হতে হবে, কাজ হতে পারে নাও হতে পারে। ঠিক আছে, কিন্তু সত্য এবং সম্ভাব্য ভবিষ্যৎ বোঝাবে, সেটাই হলো আপনার ফার্স্ট কন্ডিশনাল। সেখানে ইফ প্লাস সিম্পল প্রেজেন্ট এবং উইল থাকবে। ঠিক আছে, যেমন ইফ ইট রেইনস আই উইল স্টে হোম, বর্ষা হতে পারে, তাই না, এটা একটা বোঝাচ্ছে, একটা বাস্তব সম্ভাবনা বোঝাচ্ছে। যদি বর্ষা হয় তাহলে আমি কি বাসায় থাকবো। তাহলে বাস্তব সম্ভাবনা বোঝাতে আপনারা কি দিবেন, এটা ফার্স্ট কন্ডিশনাল বুঝে নেবেন। সো এর স্ট্রাকচারটা একটু ফলো করবেন, ই প্লাস আপনার সিম্পল প্রেজেন্ট, উইল প্লাস ইনফিনিটিভ। এরপর সেকেন্ড কন্ডিশনালটা কি, আমি খুব মানে অল্প হিসেবে বুঝতেছি, বেশি গভীরে যাব না। দেখেন, আর সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে আনরিয়েল, ইমেজিনারি, আনলাইকলি পরিস্থিতি বোঝাতে।
তাহলে এগুলো সাধারণত কি বাস্তবে ঘটার সম্ভাবনা কম, বুঝতে হবে যে বাস্তবে ঘটার সম্ভাবনা কম বোঝাতে গেলে সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করতে পারি, সেটা কি আনরিয়েল অ্যান্ড ইমপ্রোবেবল সিচুয়েশন। সো ইফ প্লাস সিম্পল পাস্ট হবে, ঠিক আছে। সেকেন্ড দেখেন, এটা মনে রাখবেন সেকেন্ড কন্ডিশনালে পাস্ট টেন্স কিন্তু ব্যবহার হচ্ছে। লিভ প্লাস পাস্ট টেন্স, উড প্লাস ইনফিনিটিভ, ঠিক আছে, উডের সঙ্গে ইনফিনিটিভ থাকবে, তাহলে পাস্ট সেন্টেন্স থাকবে আর উড থাকবে। তাহলে ইফ আই ওন দ্য লটারি, তাহলে এটা একটা পাস্ট সিম্পল পাস্ট, ইফ প্লাস সিম্পল পাস্ট, কমার পরে কি আছে, আই উড বাই এ হাউস। তাহলে লটারি জেতা অসম্ভব বা মানে খুব কম সম্ভাবনা বোঝাতে গেলে এটা বোঝাচ্ছে, তাই না? তো এটাই হলো আপনার সেকেন্ড কন্ডিশনাল। সো সেকেন্ড কন্ডিশনাল মানে সম্ভাবনা নয় বা কল্পনা হতে হবে, প্রেজেন্ট এবং ফিউচারের একটা কাল্পনিক আইডিয়া হতে হবে, ঠিক আছে। থার্ড কন্ডিশনালটা দেখেন, থার্ড কন্ডিশনাল হচ্ছে আপনার ইফ প্লাস পাস্ট পারফেক্ট হতে হবে, উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল হতে হবে। তাহলে এইখানে যদি আমরা বুঝি যে ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাস দ্য এক্সাম, আমি পড়িনি পাস করিনি কিন্তু পড়লে পাস করতাম, ঠিক আছে। পড়িনি তাই পাস করিনি, কিন্তু যদি পড়তাম তাহলে পাস করতাম, এটাই বোঝাচ্ছে, তাই না? সো এইখানে আসলে কি হচ্ছে আপনার, করতাম, হতাম, খেতাম, যেতাম, মানে একটা আপনার কি বোঝাচ্ছে যে পাস্টের সেই ঘটনা ঘটেনি কিন্তু ঘটলে ফলাফল ভিন্ন হতো। তাহলে থার্ড কন্ডিশনাল কখন হচ্ছে, যখন যে ঘটনাটা ঘটেনি কিন্তু ঘটলে ফলাফল ভিন্ন হতো, রেজাল্ট পরিবর্তন হতো, তাই না? তাহলে থার্ড কন্ডিশনাল মানে হচ্ছে পাস্ট ইভেন্ট, মানে অতীতের যেই ঘটনাটা সেটা ঘটেনি, আর পিওর ইমাজিনেশন অ্যাবাউট ডিফারেন্ট পাস্ট। সো এই জিনিসটা ঘটতে হবে যে অতীতে কোনো ঘটনা ঘটেনি কিন্তু ঘটলে ফলাফল ভিন্ন হতো, এরকম টাইপ হচ্ছে আপনার থার্ড কন্ডিশনাল। সো এর স্ট্রাকচারটা আবার একটু দেখে নেবেন। তাহলে এখানে সামারি আকারে একটা টেবিল দেওয়া আছে, এটা আপনার একটু এক নজরে দেখলেই হবে, শর্টকাটে দেওয়া আছে, এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে, স্ট্রাকচারটা মনে রাখবেন। আচ্ছা, যদি এখনও ক্লিয়ার না হয় যে প্রেজেন্ট পাস্ট পাস্ট পারফেক্ট কি, তাহলে টেন্সে যেতে হবে, টেন্সের ক্লাস আপনাদের আবার দেখাবো। আচ্ছা, এরপরে দেখেন যদি আপনারা ইয়ে করেন, যদি রিডিংয়ে ভালো করতে হয়, ঠিক আছে, আপনাদের যদি রিডিংয়ে ভালো স্কোর চান, অবশ্যই অবশ্যই আপনাকে ভোকাবুলারি জানতে হবে। ভোকাবুলারিটা কি? তাবাস্সুম আপু, আপনি কেটে আবার জয়েন হন, সাউন্ড শুনতে পাবেন, সাউন্ড সবাই সবাই শুনতে পাচ্ছে। আচ্ছা, তাহলে দেখেন যে আপনারা যে বিষয়টা করবেন যে প্যারাফ্রেজ শিখতে হবে, ওকে। রিডিংটা যদি ভালো করতে হয় আপনাদের কি করতে হবে, প্যারাফ্রেজটা ভালো করে শিখতে হবে। প্যারাফ্রেজটা কি, একই জিনিস আপনার একই মানে সিনোনিম টাইপের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেই এই ওয়ার্ডগুলো আপনাকে বের করতে হবে, কারণ রিডিংয়ে একই জিনিস আসলে জানা সত্ত্বেও আপনারা মিলাইতে পারেন না, আর না মিলাইতে পারার কারণে অনেক সময় রিডিংটা আপনারা বুঝতে পারেন না বা কোথায় অ্যান্সার আছে সেটা বুঝতে পারেন না। সো অনেক সময় এটা ইজি হওয়া সত্ত্বেও আপনাদের চোখ এড়িয়ে যায় যেহেতু অন্যভাবে বলা। সো এগুলো জানতে হবে যে আপনাকে কোনগুলো পড়তে হবে, সব পড়লে আসলে হবে না। সো এখানে বাছাইকৃত প্যারাফ্রেজ আছে, সো এইগুলো আপনারা পড়বেন, দেখবেন যে এটা আপনাদের কাজে দিচ্ছে, এবং এটা আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলবো, কারণ এগুলো আপনারা আবার হোমওয়ার্ক করে আমাকে লিখে 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 আমাকে দিবেন, ঠিক আছে। সো আগে একবার পড়ে নেবেন তারপর লিখবেন, তাহলে এটা দেখবেন যে আর কখনো ভুলবেন না। তো প্যারাফ্রেজটা কেমন, কারণ আপনাদের রিডিংয়ে পড়ার অভ্যাস নেই যার কারণে আপনাদের প্যারাফ্রেজগুলো পড়তে হবে, আইএলটিএস এর জন্য এটা খুবই কার্যকরী এবং উপকারী। সো অনেক ভালো একটা মানে একটা ম্যাগনেটিক হয়ে যাবেন আপনি, যখন অ্যান্সারগুলো বের করবেন নিজের কাছে ম্যাগনেটিক মনে হবে, অটোমেটিকলি অ্যান্সার ধরতে পারবেন। কখন, যখন আপনার এই সমর্থক শব্দ প্যারাফ্রেজ বিষয়টা আপনার জানা আছে। যেমন একই তথ্য, যেমন লিডিং অন ফ্রম, তো পথ প্রসারণ করা, আর প্যাভ দ্য ওয়ে ফর মানে হচ্ছে রাস্তাঘাট তৈরি করা, লার্ন মানে শেখা, অ্যাকুয়ার মানে অর্জন করা, একই জিনিস। তাহলে লার্ন এ কনসিডারেবল অ্যামাউন্ট, নো এ গ্রেট ডিল, অনেক কিছু শেখা, বিস্তৃত জ্ঞান থাকা, একই জিনিস। লেস চ্যালেঞ্জিং টু ডেভেলপ, বিকাশে কম চ্যালেঞ্জিং, তাই না? ইজিয়েস্ট টু অ্যাকোয়ার মানে সবচেয়ে সহজে অর্জনযোগ্য, একই জিনিস। তাহলে লেস সাকসেসফুল স্টুডেন্ট মানে কম সফল ছাত্র, আর স্ট্রাগলার্স সংগ্রামী, একই জিনিস। যে সংগ্রাম করছে কষ্ট করছে আর কম সাফল্য
সফল ছাত্র একই জিনিস, ঠিক আছে। তারপর দেখেন লেভেলস মানে হচ্ছে স্ট্রেটস, তারপরে হচ্ছে আপনার লিফট হচ্ছে আপনার বেয়ার দ্য ওয়েট, লিফটেড মানে রেইজড, এগুলো একটু পড়ে নেবেন। লিমিট মানে মিনিমাইজ, ল্যাক হচ্ছে ডাজ নট এক্সিস্ট, লিঙ্ক মানে কি সংযোগ, আর কোরিলেশন মানে কি সম্পর্ক, লিটল মানে কি সামান্য, মিনিমাল হচ্ছে সর্বনিম্ন। এই বিষয়গুলো আপনারা ভালো করে পড়ে নেবেন, ঠিক আছে। তাহলে এই এই এতটুকু আপনারা খুব ভালো করে পড়বেন। যদি কিছু জানেন তো জানেন, না জানলে আপনারা কি করবেন, ওটা আবার একটু ভালো করে দেখতে হবে। যেমন দেখেন মেক মানি, মেক মানি কি অর্থ উপার্জন করা, আর মেক এ প্রফিট মুনাফা করা একই জিনিস। তো এই বিষয়টা ম্যানেজার মানে কিন্তু বস, ঠিক আছে। এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে, তাহলেই দেখবেন যে অ্যান্সারগুলো মিলাইতে পারবেন। তাহলে প্যারাফ্রেজটা পড়া থাকবে। এই গ্রামারের অংশ থেকে কন্ডিশনালটা একটু হালকা দেখে নেবেন। এইটা হচ্ছে আপনাদের বেসিক কাজ। এটা আপনাকে একটু ডেভেলপ করতেই হবে রেগুলার, এইগুলো একটু পাশাপাশি দেখবেন। আচ্ছা, তাহলে এটা আপনারা হোমওয়ার্ক করে আমাকে পাঠাবেন, ঠিক আছে। লিখে লিখে পাঠাবেন। এই ফাইলটা খুব গুরুত্বপূর্ণ। এন হচ্ছে আপনার আমরা একটু দেখি যে রিডিং পার্টটা একটু মুভ করি, তারপর আমরা রাইটিংটা দেখছি। আচ্ছা দেখেন যে দ্য ডেভেলপমেন্ট অফ, আমরা হলো একটা ট্রু ফলস নট গিভেন টাইপের কোয়েশ্চেন সলভ করব একদম সিম্পল নিয়মে, যে নিয়মটা আসলে সচরাচর আমরা সবাই জানি। সো আমি সবগুলো করব না, এখান থেকে প্রথম চারটা করে দিচ্ছি, বাকি তিনটা আপনারা করবেন। ওকে। সো দেখেন যে আমরা যখন কখন ট্রু দিব, ট্রু দিব তখনই যখন স্টেটমেন্টের সঙ্গে প্যাসেজের তথ্যগুলো মিলে যাবে। আর ফলস তখনই দিব যখন স্টেটমেন্টের সঙ্গে প্যাসেজের ইনফরমেশন বিপরীত বোঝাবে বা কন্ট্রাডিক্ট বোঝাবে, মানে সাংঘর্ষিক হতে হবে, ঠিক আছে। আর নট গিভেন মানে কি ওই সম্বন্ধে কোনো তথ্য আমি ক্লিয়ারলি পাবো না, তখন আমি নট গিভেন দিব। কোন সম্বন্ধে? এই যে এই তথ্যগুলো। তাহলে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ট্রু ফলস নট গিভেনে গুরুত্বপূর্ণই হচ্ছে 70%। 70% হচ্ছে আপনার এই স্টেটমেন্ট। স্টেটমেন্ট যে বুঝতে পারে সে ডিসিশন ইজিলি নিতে পারে, স্টেটমেন্ট যে বুঝে না সে ডিসিশন নিতে পারে না, ভুল করে, ঠিক আছে। সো দেখেন স্টেটমেন্টটা কি করা উচিত, আমাদের ভেঙে ভেঙে পড়া উচিত। ওকে। সো বড় বড় স্টেটমেন্ট, যেমন আমি একটা স্টেটমেন্ট পড়ে তিনভাবে ভাববো, যেটা কখন নট গিভেন হবে, কখন ফলস হবে, কখন ট্রু হবে, তিনভাবে ভাববো। দেখেন বলা হচ্ছে আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট কি আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর, এই যে এই শব্দগুলো কিন্তু খেয়াল করবেন, বিফোর, আফটার, এগুলো খেয়াল করবেন। বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড, তাহলে এখানে কি বোঝাচ্ছে যে আমি একটু ভালো করে বুঝে নিই যে অন্যান্য কান্ট্রি তৈরি করেছিল আন্ডারগ্রাউন্ড রেলওয়ে কোন জিনিসের আগে? দেখেন মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগেই। তাহলে এই কথাটা যদি মিলে, যদি এই কথা সব ঠিক থাকে, যে আসলেই কি আপনি দেখবেন যে আসলেই কি অন্যান্য কান্ট্রি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করেছিল কিনা, কিসের আগে? মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে। সো এটা একটা ভালো কিওয়ার্ড, এটা আপনার ইজিলি চোখে পড়বে। তাহলে মেট্রোপলিটন লাইন ওপেন এই কথাটা আপনি খুঁজে বের করেন। তাহলে এর আগেই কি আসলে অন্যান্য কান্ট্রি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করেছিল কিনা, যদি করে থাকে, এরা তো বলতেছে তো করেছিল, যদি করে থাকে তাহলে কি হবে? ট্রু। যদি দেখি যে না, বিফোর না, অন্যান্য কান্ট্রি পরে করেছে, এটার পরে করেছে, তাহলে ফলস হবে। আর যদি দেখি যে এরকম কোনো তথ্য বলেনি যে অন্যান্য কান্ট্রি কিছু করেছে বা মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে কিছু বিল্ড হয়েছিল কিনা, এরকম কোনো তথ্য বলেইনি, তাহলে আপনি নট গিভেন দিবেন, ঠিক আছে। তাহলে এই তিনটা বিষয় আপনি ভাববেন, তিনভাবেই ভাববেন, ঠিক আছে। তো দেখেন আমরা ওইখানে চলে যাই, এখানে ওইভাবে নেই, এইখানে দেখেন এখানেও নেই। আচ্ছা, মেট্রোপলিটন লাইন রেলওয়ে, আচ্ছা ওপেন বিফোর, আচ্ছা এখানে নেই। আচ্ছা এইগুলোতে নেই, আসলে কি আপনাদেরকে দেখতে হবে যে ওই লাইনটা কোথায় আছে। দেখেন এই যে দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেন্ড, এই যে এখান থেকে বলতেছে,
তাহলে এটা ভালো করে পড়েন যে মেট্রোপলিটন লাইন যেটা কিনা ওপেন হয়েছে 10 জানুয়ারি এত সালে, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এখানে একটা তথ্য বলেছে যে মেট্রোপলিটন লাইন যেটা 10ই জানুয়ারি 1863 সালে ওপেন হয়েছিল এবং এটাই ছিল পৃথিবীর প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। এটা পৃথিবীর প্রথম। আর এখানে বলছে যে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে অন্যান্য কান্ট্রি তৈরি করে ফেলেছিল। তাহলে আমাকে একটু চ্যাট অপশনে বলেন যে এটা অ্যান্সার কি দিতে পারি আমরা। হাবিবুর রহমান ভাই বলছেন ফলস, পার্থ ভাই বলছেন ফলস, অলকা আপু ফলস, ঋত্বিক ভাই নট গিভেন, আচ্ছা নট গিভেন বলছেন, সারা আপু বলছেন নট গিভেন, সিপ্রাসা ফলস। আচ্ছা নট গিভেন মানে ওই সম্বন্ধে তথ্য থাকবে না, বুঝছেন। জানাতুল ফেরদৌস আপু ফলস। হ্যাঁ ফলস যারা যারা বলতেছেন অ্যান্সারগুলো রাইট হচ্ছে, কারণ কি, কারণ আমি বলেছিলাম যদি তথ্যটা না মিলে বা কন্ট্রাডিক্ট করে, বিপরীত বোঝায়, তাহলে হবে ফলস। তাহলে এখানে বলতেছে যে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগেই অন্যান্য কান্ট্রি আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করেছিল, হ্যাড বিল্ট, যেহেতু বলছে পজিটিভলি বলতেছে। কিন্তু এইখানে গিয়ে দেখলাম যে না, এটা পৃথিবীর প্রথম। তাই মেট্রোপলিটন লাইনটা হচ্ছে যেটা 10ই জানুয়ারি হয়েছিল, এটাই পৃথিবীর প্রথম। তার মানে পৃথিবীর প্রথম মানে কি, এর আগে আর কখনো তৈরি হয়নি। আর এখানে বলতেছে যে না, তৈরি হয়েছিল, অন্যান্য কান্ট্রি তৈরি করেছিল, এই যে হ্যাড বিল্ট। তার মানে কি, কথাটা মিলছে না। তো না মিললে কি দিব, অবশ্যই এটা ফলস দিব না, অবশ্যই এটা ফলস দিব। ঠিক আছে। তাহলে এইখানে আমরা গুরুত্ব দিলাম যে এখানে বিল্ড বলছে আর ওইখানে দেখছি না, এটাই প্রথম ছিল। তো প্রথম মানে কি, এর আগে আর কখনো তৈরি হয়নি। এটা আপনাকে একটু ক্যালকুলেট করে বুঝে নিতে হবে, যেহেতু এটাই প্রথম তাহলে এর আগে তৈরি হয়নি, এভাবে বুঝবেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে আপনারা একটু নাম্বার দিয়ে লিখবেন, ঠিক আছে, 7 নাম্বার ফলস নাকি নট গিভেন, এভাবে নাম্বার দিয়ে লিখবেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো। এরপর দেখেন যে মোর পিপল দ্যান প্রেডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। তাহলে আপনার প্রশ্ন করা উচিত যে প্রেডিক্ট মানে কি, ভবিষ্যৎবাণী করা বা অনুমান করা। তাহলে বলছে যে অনুমানের তুলনায় বেশি, এই যে মোর পিপল মানে বেশি জনগণ, তাহলে অনুমানের তুলনায়, দেন মানে কি, তুলনা, তুলনা করতে বোঝানো হয় থেকে। তাহলে অনুমানের থেকে বেশি জনগণ ট্রাভেল করেছিল মেট্রোপলিটন লাইন প্রথম দিনে। তাহলে অনুমান কি, সাপোজ আমি অনুমান করলাম যে, যেমন সাপোজ পদ্মা সেতু যে ওপেন হলো, তো প্রথম দিনে কত মানুষ যাবে এটা সরকার হিসাব করলো যে আনুমানিক প্রায় 10 লক্ষ মানুষ প্রথম দিনে যাতায়াত করবে। তো দেখা গেল যে না, 10 লক্ষ না, প্রায় 1 কোটি লোক প্রথম দিন যাতায়াত করেছে, কথার কথা। তাহলে অনুমানের তুলনায় কি হলো, ওটা বেশি হলো। তো এইখানে স্টেটমেন্টটা এইভাবেই দিচ্ছে যে মেট্রোপলিটন লাইন প্রথম দিনে ট্রাভেল করেছিল অনুমানের তুলনায় অনেক বেশি জনগণ। তাহলে আমি দেখবো যে আসলেই যদি দেখি যে না, ও, অনুমানের তুলনায় বেশি লোক গেছিল, তাহলে তো ট্রু। যদি দেখি যে না, অনুমানের তুলনায় কম লোক গেছিল বা কম ট্রাভেল হয়েছিল, তাহলে হবে ফলস। আর যদি দেখি যে না, কোনো অনুমানই করা হয়নি, কত লোক যাওয়া হবে এরকম কোনো ধারণা হয়নি, তাহলে কি হবে, নট গিভেন হবে। সিম্পলি তিনটা জিনিস আপনি ভাববেন। তাহলে দেখি আমরা প্যাসেজে গিয়ে সিরিয়ালি এটা পাবো। তাহলে অন ইটস ফার্স্ট ডে, দেখেন ফার্স্ট ডের কথা বলতেছে যে অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার ওয়ার ক্যারিড বিটুইন প্যাডিংটন টু প্র্যাগিংটন। সো এটা জার্নি হয়েছিল টেকিং 18 মিনিটের। তাহলে প্রথম দিনের কথা বলছে, দেখেন প্রথম দিনে 40,000 প্যাসেঞ্জার এটা ক্যারিড করেছিল। তাহলে আমাকে বলেন যে এটা ট্রু ফলস নাকি নট গিভেন। আমরা কি দেখতে পেলাম। তাবাসসুম আপু বলছে নট গিভেন। আচ্ছা, অলকা আপু নট গিভেন, পার্থ ভাই নট গিভেন, হাবিবুর রহমান নট গিভেন, শিপ্রা সাহা নট গিভেন, সালাউদ্দিন ভাই নট গিভেন।
ঋত্বিক ভাই নট গিভেন। ওকে, ইতি আপু নট গিভেন। ঝুমা আপু নট গিভেন। ওকে, সো দেখেন সবাই কিন্তু নট গিভেন বলতেছেন। বৃষ্টি আপু নট গিভেন, জান্নাতুল আপু নট গিভেন। হ্যাঁ, 8 নাম্বারটা নট গিভেন যারা বলছেন একদম রাইট অ্যান্সার। এটা হবে হচ্ছে নট গিভেন। নট গিভেন এনজি লিখে দিবেন, এনজি মানে নট গিভেন, ঠিক আছে? তো 8 নম্বরের অ্যান্সার শিটে লিখবেন এনজি। তাহলে এটা আমি কেন আসলে নট গিভেন হলো দেখেন, কারণ এখানে বলছে 40,000 প্যাসেঞ্জার গেছিল, হ্যাঁ, কিন্তু এই 40,000 কি অনুমানের চেয়ে বেশি না কম সেটা কিন্তু এখানে ক্লিয়ার হয়নি, শুধু বলেছে যে এত প্যাসেঞ্জার বা এত সংখ্যার প্যাসেঞ্জার গেছিল। তো 40,000 কি আসলে তাদের অনুমানের তুলনায় কম হয়ে গেল না বেশি, এটা কিন্তু ক্লিয়ার নেই। যদি কোনো কিছু ক্লিয়ার না থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে নট গিভেন দিবেন। ওকে, সো আগে থেকেই আপনারা ভেবে নেবেন যে 3 ভাবে ভাববেন তাহলেই হবে। আচ্ছা, এরপরে দেখেন, দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেইলড টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। ভেঙে ভেঙে পড়বেন তাহলে কি হবে বুঝতে পারবেন। তাহলে আমি একটু ভালো করে পড়ি যে ইউজ অফ ভেন্টিলেশন, এখানে একটা ভেন্টিলেশন শ্যাফট ব্যবহার করা হয়েছিল বলতেছে এরা, এদের ভাষ্য মতে, ঠিক আছে? এরা যা বলতেছে সেটা মেনে নিই। দেখেন যে একটা ভেন্টিলেশন শ্যাফট ব্যবহার করেছিল কিন্তু এটা ফেল করেছিল পলিউশনটা আটকাতে, প্রিভেন্ট করতে। প্রিভেন্ট মানে কি? আটকাতে। তাহলে আমি দেখব যদি আসলেই ফেল করে থাকে ভেন্টিলেশন শ্যাফটস, যদি ফেল করে থাকে পলিউশন আটকাতে যদি ব্যর্থ হয়, তাহলে আমি কি দিব? ট্রু দিব। যদি দেখি যে না, ভেন্টিলেশন শ্যাফটসের পর আর কোনো পলিউশন ছিল না, তাহলে তো কথা মিলবে না, তাই না? কথাটা বিপরীত হয়ে যাবে, তখন ওই ফলস। আর যদি দেখি যে এরকম কোনো কথাই নেই, ভেন্টিলেশন শ্যাফটস ব্যবহার করা হয়েছিল কি হয়নি এরকম কোনো তথ্য আসলে বলেনি, বা পলিউশন আটকানোর জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা এমন কোনো তথ্য বলেনি, তো সেই ক্ষেত্রে হবে নট গিভেন। তাহলে ভেন্টিলেশন শ্যাফটসের কথা কোথায় দেখেন, একটু সার্চ করেন, দেখেন এই যে এখানে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে বলছে হাউএভার স্মোক মানে ধোঁয়া অ্যান্ড ফিউমস রিমেইন্ড এ প্রবলেম। রিমেইন মানে কি? থেকে গিয়েছিল, এটা প্রবলেম থেকে গিয়েছিল। ইভেন দো যদিও ভেন্টিলেশন শ্যাফটস আর অ্যাডেড টু দ্য টানেল। দেখেন এখানে বলছে যদিও ভেন্টিলেশন শ্যাফটস এখানে অ্যাড করা হয়েছিল মানে যুক্ত করা হয়েছিল মানে ব্যবহার করা হয়েছিল, তারপরেও এটা একটা প্রবলেম থেকে গেছিল। আর এইখানে বলছে যে ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেইল টু প্রিভেন্ট দ্য পলিউশন। তাহলে এটা কি বিপরীত কথা নাকি একই কথা, নাকি আসলে তথ্যটা দেওয়া নেই? ঋত্বিক ভাই বলতেছেন ট্রু। আচ্ছা, প্রবলেম থেকে গিয়েছিল আর এখানে বলছে ফেল করেছে পলিউশন আটকাতে। হ্যাঁ, ইতিআপু বলছেন ট্রু। ওকে, হাবিবুর রহমান ট্রু, তাবাসসুম আপু ট্রু, সারা আপু ট্রু, সালাউদ্দিন ট্রু, সিপ্রাসা ট্রু, অলকা আপু ট্রু, বৃষ্টি আপু ট্রু, আফসানা আপু ট্রু লিখছেন, রাইট। নাম্বার দিয়ে লিখবেন কোন নাম্বারটা ট্রু। জাহান বৃষ্টি ট্রু, ঝুমা আপু ট্রু, সাদিয়া মিম ট্রু। হ্যাঁ, তাহলে ট্রু। আচ্ছা, ট্রু লিখলে যে নাম্বারটা দিয়ে লিখবেন, আমি বুঝতে পারছি না এটা নাকি এইটা, কোনটার কথা আগে বলতেছেন এটা বোঝা যাচ্ছে না। সো এটা লিখবেন যে কত নাম্বার কোনটা। এখন আশা করি হ্যাঁ সবাই ট্রু লিখছেন অ্যান্ড এটা আসলে বুঝতে পেরেছেন। যেহেতু ট্রু কেন হলো, কারণ এখানে ফেল করেছে, পলিউশনটা আটকাতে ব্যর্থ হয়েছে। আর এইখানেও সেই একই কথা বলছে যে রিমেইন্ড এ প্রবলেম, যদিও এখানে ভেন্টিলেশন শ্যাফটসটা অ্যাড করা হয়েছিল। অ্যাড মানে কি? ইউজ করা, ঠিক আছে? এগুলো সিনোনিম আসছে। ফেইল্ড মানে কি? ফেইল্ড প্রিভেন্ট আটকাতে ব্যর্থ হয়েছে, আর রিমাইন্ড এ প্রবলেম মানে প্রবলেম থেকেই গিয়েছে, একই কথা। ঠিক আছে, পলিউশন হচ্ছে যে এখানে স্মোকের কথা বলতেছে, স্মোক ফিউমস এগুলা, ঠিক আছে? সো বুঝতে হবে আপনাকে একটু অল্টারনেটিভ ওয়ার্ড ইউজ করবে এই আর কি। আচ্ছা, এরপরে দেখেন যে এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট অ্যান্ড কভার টেকনিক ওয়াজ রিকোয়ার্ড লন্ডন সেন্ট্রাল এরিয়া। তাহলে একটা ভিন্ন পদক্ষেপ দরকার ছিল, কাট অ্যান্ড কভার টেকনিকটার দরকার ছিল সেন্ট্রাল এরিয়াতে। তাহলে দেখেন ডিসপাইট দ্য এক্সিস্টেশন, ওকে, দেখেন তো আসলে কাট অ্যান্ড কভার টেকনিকটা দরকার ছিল কিনা।
দ্য কার্টেন কভার মেথড মানে টেকনিক অফ কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন। এটা অপশনে ছিল না, ঠিক আছে, অফ দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল। দ্য অনলি অল্টারনেটিভ ছিল টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। শুধু একটা অল্টারনেটিভ ছিল, এখানে অল্টারনেটিভ একটা ইয়ে ছিল, আর টানেল আন্ডারগ্রাউন্ড। আর কাট অ্যান্ড কভার টেকনিকটা অপশনে ছিল না, তার মানে এটা কি, অবশ্যই এটা দরকার ছিল। যেহেতু অপশনে ছিল না, একটা অল্টারনেটিভ একটা উপায় ছিল, তার মানে এটাও দরকার ছিল, ঠিক আছে, কাট অ্যান্ড কভার টেকনিকটাও দরকার ছিল। আর এখানেও বলছে যে ওয়াজ রিকোয়ার্ড, তাহলে এটাও আপনারা ট্রু দিতে পারেন। আচ্ছা, এরপর দেখেন দেখেন আরেকটা প্রশ্ন, যে দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার অ্যাট আই লেভেল। এখন এটা বুঝতে হবে যে উইন্ডোজ মানে জানালা, জানালাগুলো সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনের এটা ছিল চোখ বরাবর, আই লেভেল। তাহলে দেখবেন যে জানালাগুলো কি আই লেভেলে ছিল কিনা। সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনের জানালাগুলো কি আই লেভেলে ছিল কিনা সেটাই দেখতে হবে। তাহলে দেখেন যে উইন্ডোর কথা কোথায় বলা হচ্ছে, এখানে একটু যদি সার্চ করি আমরা, সিটি অ্যান্ড সাউথ লন্ডনের কথা বলছে, যে উইন্ডোজের কথা বলতেছে। দেখেন দ্য ক্যারিজ ওয়ার ন্যারো অ্যান্ড টাইনি উইন্ডো, মানে খুব ছোট জানালা ছিল, অ্যান্ড জাস্ট বিলো দ্য রুফ, রুফ মানে কি, ছাদ, ছাদ থেকে একটু নিচে, অ্যান্ড ইট ওয়াজ থ্রু দ্য প্যাসেঞ্জার উড নট ওয়ান্ট টু লুক অ্যান্ড টানেল ওয়াল। আচ্ছা, প্যাসেঞ্জাররা এটা দেখতে পারতো না, ঠিক আছে, টানেলের ওয়ালগুলো দেখা যেত না, ঠিক আছে। তো তার মানে কি, এটা কি আই লেভেলে ছিল? অবশ্যই ছিল না, কারণ এটা ছাদ থেকে, মানে ট্রেনের ছাদ থেকে একটু নিচে ছিল। আর প্যাসেঞ্জারের আই লেভেলে তাহলে এটা ছিল না, কারণ তারা এটা ওয়ালগুলো দেখতে পারছিল না, ঠিক আছে। তার মানে এটা কি হবে, এটা, এটা বলছে আই লেভেলে ছিল, তার মানে এটা ফলস হবে। হ্যাঁ, সবাই ফলস লিখতেছেন, 11 ফলস, রাইট। জাহান বৃষ্টি ফলস, আলগা বলেছেন ফলস, সুপ্রসা ফলস, সাদুম্বা ফলস, হ্যাঁ। আশা করি এই দুইটাও আপনারা করতে পারবেন, ঠিক আছে। এটা আপনারা করে নিয়েন, এটা ক্যামব্রিজ 17, বুঝছেন। তারপরেও আপনারা যদি এটা ডাউনলোড করতে চান, এই নামে থাকবে, দ্য ডেভেলপমেন্ট অন দ্য ইয়ে লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এই নামে থাকবে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নামে থাকবে। এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করতে পারেন লিঙ্কে গিয়ে, লিঙ্কটা প্রোভাইড করা হবে। দেখেন, এরপরে হচ্ছে আমরা যে বিষয়টা দেখব, এটা আপনারা ক্যামব্রিজ বই থেকেও করতে পারেন, এটা ক্যামব্রিজ 17 থেকে করা হচ্ছে। তো এই দুটো একটু করে নিয়েন। আর হচ্ছে যে আমি একটু ইসে মুভ করতেছি, সেটা হলো আপনাদের রাইটিংয়ের ক্লাস দেখাবো আজকে, রাইটিং টাস্ক 1। ওকে, টাস্ক 2 এর তো আপনাদের সবাইকে একটা জিনিস বলেছি যে মুখস্থ করতে হবে আপনাদের ফরম্যাটগুলো, এটা ম্যান্ডেটরি একটা কাজ। টাস্ক 1টা দেখেন, 1টা একটু বুঝিয়ে দিই। 1টা হচ্ছে এইভাবে যে আপনাদের বিভিন্ন ধরনের চার্ট আসবে, চিত্র আসবে, যারা একাডেমিক আছেন। আর যারা জিটি আছেন তারা, তাদের একটু বলি আগে, যারা জিটি আছেন যুক্ত, তাদেরকে একটা কথা বলি, সেটা হলো আপনারা ফরম্যাট ইউজ করবেন, ফরম্যাটটা আপনারা লিঙ্কে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা যদি ক্লাসটা নাও করেন সমস্যা নাই, ওটা আপনারা ফরম্যাট অনুযায়ী করবেন, ঠিক আছে। তো যারা একাডেমিক আছেন তারা একটু দেখেন, যারা জিটি আছেন তারা আজকে আসতে পারেন, আপনাদের হচ্ছে রিডিং করবেন আর হচ্ছে ওই ফাইলগুলো একটু দেখবেন। ওকে, আর আপনারা রাইটিংটা স্কোয়ান যদি করেন তাহলে ফরম্যাট মুখস্থ করে ফেলেন, ঠিক আছে, একদম ইজি লেটার রাইটিং। যারা একাডেমিক আছেন একটু যুক্ত থাকেন, একাডেমিক একটু মনোযোগ দেন, যারা জিটি আছেন তারা আসতে পারেন আজকের মতো। ওকে, সো রাইটিং টাস্ক 1 আজকে দেখছি, 2 এর কথা বলছি না, 1টা দেখেন। আর 2 আপনাদের এমনি পড়া আছে, সো এটা আপনারা এমনি দেখে নেবেন। এখন টাস্ক 1-এ যেটা আসবে, আপনাদের লাইন গ্রাফ আসতে পারে। লাইন গ্রাফ কেমন, বিভিন্ন ধরনের লাইন, এভাবে লাইন চার্ট আসতে পারে, ঠিক আছে। দেন হচ্ছে আপনাদের টেবিল আসতে পারে। টেবিল মানে কি, কোনো কিছু ছক, এই ছকগুলো যদি এরকম দেখেন তাহলে বুঝবেন যে এটা টেবিল আসছে, ঠিক আছে।
দেন হচ্ছে আপনাদের আসতে পারে হলো বার চার্ট। বারগুলো এইভাবে দেখেন, বার আকারে আছে, এই বার টাইপ, এগুলো আপনারা বুঝতে পারবেন যেটা বার চার্ট। এই ফাইলটাও দিয়ে দিব, আপনারা যদি বুঝতে পারবেন। এখন কম্বিনেশন আরেকটা আছে হলো পাই চার্ট, বুঝছেন? পাই চার্ট যদি আসে তাহলে এই যে এইভাবে রাউন্ড আকারে কিছু চিত্র আসবে, ঠিক আছে? পাই চার্টের নাম পাই চার্ট আসতে পারে। আবার পাই চার্টের সঙ্গে আপনার টেবিলও দিতে পারে, আবার বারের সঙ্গে আপনার লাইন গ্রাফও দিতে পারে, বা টেবিল দিতে পারে, বা লাইনের সঙ্গে পাই দিতে পারে, বিভিন্ন ধরনের মিক্স করে দেয় আর কি। তো মূলত হচ্ছে আপনার লাইন গ্রাফ, বার চার্ট, পাই চার্ট, টেবিল, এই চার্টটা হলো মিক্স আকারে আসে। আর আগামীকাল আমরা দেখব হচ্ছে ম্যাপ আর ডায়াগ্রাম, ঠিক আছে? তো আজকে আমি এটা আসলে একদমই ইজি, একটা জিনিস বুঝলে সবই ইজি। কারণ রাইটিং টাস্ক ওয়ানটা আপনারা যেই কাজটা করবেন সেটা হলো চিত্র থেকেই আপনাকে সমস্ত তথ্য নিতে হবে, ঠিক আছে? সমস্ত তথ্য আপনি চিত্র থেকেই নেবেন। যা যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে চিত্রতেই বর্ণনা করা আছে। তো আপনারা যে নিয়মটা একটু শিখিয়ে দিব, এই নিয়মে আপনারা একটু লিখবেন তাহলেই হবে। সো রাইটিং টাস্ক ওয়ানটা দেখেন এরকম হতে পারে। আপনারা কি করবেন, রাইটিং টাস্ক ওয়ানে আমাদের কমপক্ষে 150 ওয়ার্ড লিখতে হবে, যে রাইট অ্যাটলিস্ট 150 ওয়ার্ডস, আমাকে সময় নেওয়া উচিত 20 মিনিট। তো আমি যেটা বলি সেভাবে লিখবেন। দেখেন, ইন্ট্রোডাকশনে লিখবেন, আপনারা ইন্ট্রোডাকশন লিখবেন, ইন্ট্রো লিখবেন হচ্ছে এক সেন্টেন্সে, বুঝছেন? আর এরপরে আপনারা লিখবেন হচ্ছে ওভারভিউ, ওভারভিউ, ওভারভিউ লিখবেন আপনি দুইটা সেন্টেন্সে লিখবেন। আর আপনারা বডি প্যারা ওয়ান লিখবেন আপনারা হচ্ছে 3 সেন্টেন্সে। আর বডি টু লিখবেন হচ্ছে আপনারা 4 সেন্টেন্সে, ঠিক আছে? তাহলে ইন্ট্রোডাকশন এবং ওভারভিউ 1-2 সেন্টেন্স, এটা আপনার মাস্ট 1 সেন্টেন্সে শেষ করে দিবেন। ইন্ট্রোডাকশন ওভারভিউ 2 সেন্টেন্সে শেষ করে দিবেন। বডি প্যারা ওয়ানে 3 অথবা 4, এখানে 3 অথবা 4-এ শেষ করে দিবেন, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আপনার রাইটিং টাস্ক ওয়ান লেখার একটা সিস্টেম। এখন সেন্টেন্স বলতে কি, সেন্টেন্স হলো একটা বাক্য, আপনার হচ্ছে পুরো এক লাইনের কথা বলছি না যে এক লাইনে শেষ করতে হবে। দেখেন, এইটা যেমন দেখেন যে এইখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত একটা মাত্র সেন্টেন্স, এর ভেতরে কমা দিয়ে দিয়ে বড় করা হয়েছে, ঠিক আছে? তো এরকম বড় হতে হবে, সেন্টেন্সগুলো বড় করবেন, অনেক তথ্য দিবেন। না, কনক্লুশন লেখা লাগবে না, ঠিক আছে? কনক্লুশন লেখা লাগবে না। এটা হলো আপনার এই যে ইন্ট্রোডাকশন, বডি প্যারা, এই ওভারভিউ, আর বডি প্যারা ওয়ান, বডি প্যারা টু, ঠিক আছে? এটা হলো আপনার রাইটিং টাস্ক ওয়ানের নিয়ম। আর এটার ক্ষেত্রে বলি, এটাও আপনার দেখেন যে এখানে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারা ওয়ান, বডি প্যারা টু, 194টা ওয়ার্ড হয়েছে। 200 ওয়ার্ডের বেশি আসলে লেখার দরকার নেই, লিখলেও সমস্যা নেই, কিন্তু বেশি সময় নষ্ট করে লাভ কি বলেন? সো সেই ক্ষেত্রে আপনারা এইভাবে লিখবেন। এখন এইখানেও দেখেন যে এখানে একটা সেন্টেন্স হয়েছে, এখানে কিন্তু 2টা সেন্টেন্স দেওয়া হয়েছে, আর এখানে হয়তো 3-4 সেন্টেন্স, এখানেও সেরকম একই রকম। তাহলে আপনি কখনোই একটা জিনিস করবেন যে ইন্ট্রোডাকশনে সব, আমি এখন বলি যে ইন্ট্রোডাকশন কি। ইন্ট্রোডাকশন হচ্ছে আপনার সব কিছু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? A to Z আপনাকে বুঝিয়ে দিতে হবে ইন্ট্রোডাকশনটা কি, প্রশ্ন এবং চিত্রতে কি বলা হচ্ছে সেটা আপনাকে ইন্ট্রোডাকশনে বলতে হবে। ওভারভিউতে ক্লিয়ার করতে হবে যে ওভারঅল 2 কথায় আপনি কি বলতেছেন, এই টোটাল বিষয়টাকে 2 কথায় আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। তাহলে এই টেবিলটাকে আপনি 2 কথায় ব্যাখ্যা করেন, দুইটা এমন এমন তথ্য দেন, চোখে পড়ার মতো তথ্য দেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে বডি প্যারা ওয়ানে আপনি রিয়েল ডাটা দিবেন। এই যে চিত্র যেই ডাটাগুলো আছে, এই ডাটাগুলো আপনি বডি প্যারা ওয়ানে দিবেন, এবং বডি প্যারা টুতেও আপনি বাকি অংশগুলো দেখাবেন, ঠিক আছে? ওকে, সো আমি একটু ভালো করে বোঝাচ্ছি আবারও। আপনারা একটু সেকেন্ড আইডি যেটা আপনাদের দেওয়া হয়েছে, সেকেন্ড আইডি দিয়ে জয়েন করবেন একটু সবাই। সবাই একটু সেকেন্ড আইডি দিয়ে জয়েন করবেন, পাসওয়ার্ড সেম থাকবে, সেকেন্ড আইডি দিয়ে একটু দ্রুত জয়েন করে ফেলেন। সেকেন্ড যে আইডিটা আছে সেটা দিয়ে একটু দ্রুত জয়েন করবেন এখনই।